আমাদের নেত্রী মাননীয় শেখ হাসিনা, উনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। বঙ্গবন্ধু যেমন দেশের মানুষকে, দেশকে ভালোবাসতেন, আমাদের আমাদের নেত্রীও তাই। আপনার নিশ্চয়ই মনে আছে 1/11-এর সময় তাকে বাইরের থেকে আসতে দেয়নি, নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। উনি কিন্তু চলে আসছিলেন, উনি জানতেন উনি আসলেই তাকে অ্যারেস্ট করা হবে, হয়েছিল তাই। কাজে তিনি দেশে ফিরে যেতে চান, এই মানুষের পাশে দাঁড়িয়ে, এই মানুষদেরকে পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের জন্য তিনি দেশে ফিরে যেতে চান। এবং আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গেই, আমরা যারা এখানে অবস্থান করছি, আমরা যেন দেশে ফিরে যাই। আপনি এটা শুনেছেন, এটাও জানেন আমাদের মাননীয় নেত্রী যা কিছু সিদ্ধান্ত নেন বুঝে শুনেই নেন, এবং তিনি তার সিদ্ধান্ত অবিচল থাকেন। আমরা যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা আপনারা নেত্রী বলেছেন আপনারা একসঙ্গে আসবেন, সবাই আপনাকে নিয়ে আসবেন, তা আপনাদের তো এই মুহূর্তে পাসপোর্ট নাই, আপনারা কি পাসপোর্টের জন্য চেষ্টা করবেন? দেখুন, যখন নেত্রী বলবেন আমাদের সবাই যেতে হবে, পাসপোর্ট থাকলো কি না থাকলো সেইগুলি বড় কথা নয়। আমরা মানে পাসপোর্ট পেলেও যাব, না পেলেও যাব। আমরা তিনি যেভাবে ডিরেকশন দিবেন সেইভাবেই আমরা তাকে ফলো করে যাব। এটাই হলো, আমরা যারা মানে তার নেতৃত্বে বিশ্বাসী, আমরা আমরা সেইভাবেই চলবো। আপনারা জানেন আমাদের পাসপোর্ট ম্যাচুরিটি চলে গেছে, ভ্যালিডিটি চলে গেছে। আমরা কাজেই আমাদের পাসপোর্ট নেই। এখন তারা কি আমাদের বর্তমান বাংলাদেশ সরকার আমাদের পাসপোর্ট দিবে কি দিবে না সেগুলো তো আমাদের জানা নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী যে ডিসিশন দিবেন সেই ডিসিশন অনুযায়ী আমরা অবশ্যই তিনি যেটা বলবেন আমরা সেটাই করব। এখন যারা ক্ষমতায় আছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, নেত্রীকে আইসিটি কোর্টের মাধ্যমে একটা প্রহসনমূলক রায় ঘোষণা করেছেন। সেগুলি সবই যেমন সত্যি, ঠিক তেমনই তাকে 19 বার হত্যার প্রচেষ্টা হয়েছিল। আমাদের মহান রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছিলেন। উনি মৃত্যুকে ভয় পান না। তবে আমরা অবশ্যই কনসার্ন তার যাতে স্বাভাবিক মৃত্যু, এই ধরনের মৃত্যু যাতে না হয়, তার মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যুই হতে হবে, এটাই আমরা আশা করি। আমরা সেই জন্য যত ধরনের প্রচেষ্টা, আমাদের যত ধরনের যোগাযোগ, সেগুলো তো আমরা করবই। কিন্তু কথা হচ্ছে আমরা আমাদের মাননীয় নেত্রী, আমি আগেই বলেছি, তিনি দেশকে ভালোবাসেন, তিনি দেশের মানুষকে ভালোবাসেন। আজকে দেশের মানুষ যেই মহা বিপদে আছেন, সেই জন্যই তিনি দেশে ফিরে যেতে চাচ্ছেন, এই মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য, এই মানুষগুলিকে আবারও সেই আগের জায়গায় ফিরে নেওয়ার জন্য। কাজেই পাসপোর্ট পেলাম কি না পেলাম সেগুলো আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো উনি ডিসিশন যেটা নেবেন সেটাই আমরা পালন করব। বীর মুক্তিযোদ্ধা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল শেখ হাসিনার একটা ইন্টারভিউ প্রকাশ পেয়েছে রয়টার্স এর মাধ্যমে। সেই ইন্টারভিউ প্রকাশের পর বাংলাদেশে এবং বাইরে নানান প্রতিক্রিয়া হচ্ছে। এসব বিষয়ে তার সাথে কথা বলবো। আসাদুজ্জামান কামাল স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আপনি নিশ্চয়ই ইন্টারভিউটা পড়েছেন, আপনার কি প্রতিক্রিয়া হয়েছে পড়ে ইন্টারভিউটা? দেখেন, আমাদের নেত্রী মাননীয় শেখ হাসিনা, উনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। বঙ্গবন্ধু যেমন দেশের মানুষকে, দেশকে ভালোবাসতেন, আমাদের আমাদের নেত্রীও তাই। আপনার নিশ্চয়ই মনে আছে 1/11-এর সময় তাকে বাইরের থেকে আসতে দেয়নি, নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন।
উনি কিন্তু চলে আসছিলেন, উনি জানতেন উনি আসলেই তাকে অ্যারেস্ট করা হবে, হয়েছিল তাই। উনি কিন্তু বঙ্গবন্ধুর মতোই সৎ সাহস যেটা সেটা ওনার আছে, যেহেতু তিনি দেশকে ভালোবাসেন, দেশের জন্য তিনি কাজ করেছেন। দেশকে, আমাদের বাংলাদেশটাকে কোথা থেকে তিনি কোথায় নিয়ে গিয়েছেন সেগুলো আপনাদের জানা আছে। আমাদের $560 পার ক্যাপিটা ইনকাম 2008-এ আমাদের ছিল, সেইখান থেকে আমরা 2800-র উপরে, তোর কাছাকাছি আমরা পার ক্যাপিটা ইনকামে চলে গিয়েছিলাম। একটা উন্নয়নশীল দেশে আমরা চলে গিয়েছিলাম। সেই সেই সমস্ত কথা এখন তো মানে ইতিহাসের মতন হয়ে গিয়েছে। আমাদের দেশে আজকে যারা মানে ক্ষমতায় বসেছেন, তাদের সঙ্গে তাদের চরিত্র আপনারা ইতিমধ্যেই টের পেয়ে গিয়েছেন। আজকে আমাদের যে আমাদের সরকার, আমাদের কোর্টকে আমরা স্বাধীন একটা সার্বভৌম অবস্থায় রেখেছিলাম। এখানে যে কেউ যে কারোর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারতেন এবং একটা সুবিচার সুনিশ্চিত ছিল। আজকে কি হচ্ছে? আজকে লক্ষখানিক আমাদের নেতাকর্মী অ্যারেস্ট হয়েছেন, তাদের জামিন দিচ্ছে না, বছর পর বছর আজকে তারা মানে জেল হাজতেই রয়ে গিয়েছেন। কোনো বিচার নেই, কোনো কিছু নেই। অনেকেই এর মধ্যে মৃত্যুবরণও করেছেন। মৃত্যুবরণ করার সময় তারা যে শুধু মৃত্যুবরণের ফিগারটাও কিন্তু আটকে যাওয়ার মতো। এবং কয়েকজন আমাদের বড় নেতা যারা নাকি একদম মৃত্যু প্রায় ছিল, তাদেরকে 2-1 দিন আগে ছেড়ে দিয়েছেন, তিনি বাসায় এসে মৃত্যুবরণ করেছেন। যেমন চিটাঙের মোশাররফ ভাই, দবিরুল ইসলাম, আমাদের ঠাকুরগাঁয়ের আমাদের রমেশ দাদা, এবং এইরকম অনেক অনেক নাম আসে করে। তো কাজেই এখন যে অত্যাচারের মাত্রাটা যেইভাবে মানে শুরু করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর জীবনটা মানে নাশের একটা পরিকল্পনা ছিল। তিনি তার মহান রাব্বুল আলামিন তাকে জীবন রক্ষা করেছেন। তিনি বন্ধু প্রতিম দেশ, আজকে যেই দেশ মুক্তিযুদ্ধের সময় যাদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশের মাটি, তারাই আমাদেরকে সেই মানে সহযোগিতা দিয়েছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আমি আবারও ফিরে যাই, মাননীয় প্রধানমন্ত্রী যেই ইন্টারভিউটা দিয়েছেন, কারণ তাকে দেশপ্রেম তাকে উদ্বুদ্ধ করে, দেশের মানুষ তাকে আজকে সামনে এসে দাঁড়ায়। যে এই অত্যাচারী মানুষগুলোকে জ্বলন্ত পুড়ে মারছে, বিচারহীন অবস্থায় যাদেরকে পিটিয়ে মারছে, বাড়িঘর লুটতরাজ করেছে, কাজে তিনি দেশে ফিরে যেতে চান। এই মানুষের পাশে দাঁড়িয়ে, এই মানুষদেরকে পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের জন্য তিনি দেশে ফিরে যেতে চান। এটাই তার মন। এবং আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে, আমরা যারা এখানে অবস্থান করছি, আমরা যেন দেশে ফিরে যাই। আপনারা এটা শুনেছেন, এটাও জানেন আমাদের মাননীয় নেত্রী যা কিছু সিদ্ধান্ত নেন বুঝে শুনেই নেন, এবং তিনি তার সিদ্ধান্ত অবিচল থাকেন। আমরা তার আমরা আসাদুজ্জামান কামালের সংযোগের আরো অপেক্ষা। আরো এগিয়ে যাব আমরা তারই নেতৃত্বে। আপনাকে অনেক আপনারা ধন্যবাদ। আপনারা যে আসবেন, আপনাদের তো কারো পাসপোর্ট নাই এই মুহূর্তে, সেই ব্যাপারে কি চিন্তা করেছেন আপনারা? আসাদুজ্জামান কামালের সংযোগটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা অপেক্ষা করছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল। শেখ হাসিনার যে রয়টার্সের ইন্টারভিউ যেটা প্রকাশ পেয়েছে, সেখানে বলেছেন সব সমস্ত জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি আসবেন দেশে। সে ব্যাপারেই তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা তাকে সংযুক্ত করেছিলাম। ইন্টারনেট সমস্যার কারণে আমরা তার জন্য অপেক্ষা করি। জি, আমি শুনছি। আপনাকে হ্যাঁ, আমি আপনার কাছে জানতে এখন আবার চাচ্ছিলাম শুনছি না। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যেটা, এখানে কি কি আছে শুনছি না তো।
কোন জায়গায় অসুবিধা শুনতেছেন? এটা আমি শুনতেছি আপনাকে, আপনি শুনতেছেন? আপনি কি শুনছেন আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনাকে। ওনাকে তো আমি শুনছি না। আমরা শুনতেছি আপনাকে। কোথায়? আনমিউট করতে হবে, মিউট করে। এখন শুনতেছেন আপনি? এটা এখন এটা শুনছেন? এটা এখন শুনছেন আপনি আমাকে? আমি শুনছি না কিন্তু। আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি বেরিয়ে গিয়ে আবার ঢুকবেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসাদুজ্জামান কামাল বীর মুক্তিযোদ্ধাদের একজন। আমরা তার সংযুক্তের জন্য অপেক্ষা করছি। আবার একটু সুন্দর। এখন তো শুনতে পাচ্ছেন স্যার? শুনছি না। এখন শুনতে পাচ্ছেন? এই শুনছি না তো। আমি তো আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আপনাকে শোনা যাচ্ছে। আবার কি ঢুকে শুনছি না তো। আপনাকে শোনা যাচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন এখন? এর মধ্যে শোনো। এখন কি শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা ওই আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে, আপনি মিউট করে এখন। এইগুলো না তো, এখান থেকে আসতেছে না তো। আমি শুনতেছি আপনাকে, আপনি শুনতেছেন? হ্যাঁ আছে তো, কিন্তু আমি তো শুনছি না কিছু। আপনাকে শুনতেছি আমরা। এখন শুনছি। আচ্ছা, আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি, শুনতে পাচ্ছেন? এখন কি শুনতে পাচ্ছেন আপনি? ওই শুনছি না তো, কিছুই তো শুনছি না। আমি শুনতে পাচ্ছি আপনাকে। আরেকটা মোবাইল দাও। উনি শুনতেছে, আপনি বলতে থাকেন। আমি শুনতেছি আপনাকে। উনি কিন্তু আপনার সব শুনতেছে। আপনি কি শুনতেছেন? আমি তাহলে এইটা দিয়ে জয়েন করছি। হ্যালো, মারি ভাই আমি মারি ভাই আমি একটা আমি একটা মিটিং এ আছি। মারি ভাই আপনি শুনতেছেন? এখন শুনছি। অনেক ধন্যবাদ। আমরা যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা আপনারা নেত্রী বলেছেন আপনারা একসঙ্গে আসবেন, সবাই আপনাকে নিয়ে আসবেন। তা আপনাদের তো এই মুহূর্তে পাসপোর্ট নাই, আপনারা কি পাসপোর্টের জন্য চেষ্টা করবেন? দেখুন, যখন নেত্রী বলবেন আমাদের সবাই যেতে হবে, পাসপোর্ট থাকলো কি না থাকলো সেইগুলি বড় কথা নয়। আমরা মানে পাসপোর্ট পেলেও যাব, না পেলেও যাব। আমরা তিনি যেভাবে ডিরেকশন দিবেন সেইভাবেই আমরা তাকে ফলো করে যাব। এটাই হলো, আমরা যারা মানে তার নেতৃত্বে বিশ্বাসী, আমরা আমরা সেইভাবেই চলবো। আপনারা জানেন আমাদের পাসপোর্ট ম্যাচুরিটি চলে গেছে, ভ্যালিডিটি চলে গেছে। আমরা কাজেই আমাদের পাসপোর্ট নেই এখন। তারা কি মানে আমাদের বর্তমান বাংলাদেশ সরকার আমাদের পাসপোর্ট দিবে কি দিবে না সেগুলো তো আমাদের জানা নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী যে ডিসিশন দিবেন সেই ডিসিশন অনুযায়ী আমরা অবশ্যই তিনি যেটা বলবেন আমরা সেটাই করব। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে এর আগে আমার একবার যখন কথা হয়েছিল, তখন আপনি বলেছিলেন নেত্রীর নিরাপত্তাটা আপনাদের জন্য সবার আগে গুরুত্বপূর্ণ। এই বিষয়টা নিয়ে কি ভাবছেন এখন আপনি? দেখুন, অবশ্যই নেত্রীর নিরাপত্তাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এখন যারা ক্ষমতায় আছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, নেত্রীকে মানে আইসিটি কোর্টের মাধ্যমে একটা প্রহসনমূলক মানে রায় ঘোষণা করেছেন। সেগুলি সবই যেমন সত্যি, ঠিক তেমনই তাকে 19 বার হত্যার প্রচেষ্টা হয়েছিল। আমাদের মহান রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছিলেন। উনি মৃত্যুকে ভয় পান না। তবে আমরা অবশ্যই কনসার্ন তার তার যাতে মানে স্বাভাবিক মৃত্যু, এই ধরনের মৃত্যু যাতে না হয়, তার মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যুই হতে হবে, এইটাই আমরা আশা করি। আমরা সেই জন্য যত ধরনের প্রচেষ্টা, আমাদের যত ধরনের যোগাযোগ, সেগুলো তো আমরা করবই। কিন্তু কথা হচ্ছে আমরা আমাদের মাননীয় নেত্রী, আমি আগেই বলেছি, তিনি দেশকে ভালোবাসেন, তিনি দেশের মানুষকে ভালোবাসেন। আজকে দেশের মানুষ যেই মানে মহা বিপদে আছেন, সেই জন্যই তিনি দেশে ফিরে যেতে চাচ্ছেন, এই মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য, এই মানুষগুলিকে মানে আবারও সেই আগের জায়গায় ফিরে নেওয়ার জন্য। কাজেই পাসপোর্ট পেলাম কি না পেলাম সেগুলো আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো উনি ডিসিশন যেটা নেবেন সেটাই আমরা মানে পালন করবো। মুক্তিযুদ্ধের বন্ধু দেশ ভারতে আপনারা আছেন, 71 সালেও আপনাদেরকে তারা নিরাপত্তা দিয়েছিল, সব ধরনের সহযোগিতা দিয়েছিল। এখন কি দেশে ফেরার জন্য তাদের থেকে কোনো নিরাপত্তার কথা চিন্তা করেন আপনারা? দেখেন, ওনারা তো সবসময় আমাদের সবসময় ওনারা আমাদের মঙ্গল কামনা করেন। আমাদের দেশও একটা সুন্দর দেশ হোক, এইটাও জানেন। আমাদের এই দেশটা একটা সুন্দর দেশ হয়ে গিয়েছিল, সেইখান থেকে আমাদের আছে কোথায় নিয়ে আসছে সেগুলো যেমন সত্যি, তেমনি আমাদের এই বন্ধুপ্রতিম দেশ আমাদের দেশকে সবসময় ভালোবাসেন। আমি আগেই বলেছি, তাদেরও প্রায় 15,000-এর কাছাকাছি সোলজার আমাদের এই মুক্তিযুদ্ধের সময় তারাও রক্তদান করেছিল, তাদেরও রক্ত ঝরেছে। তাদেরও আমাদের দেশের প্রতি তাদেরও একটা যথেষ্ট টান রয়েছে, যথেষ্ট ভালোবাসা রয়েছে, এবং তারা সবসময় সেই জিনিসটি স্মরণ রাখেন। এবং স্বভাবত কারণেই নেত্রীকে তারা তার সিকিউরিটির ব্যাপারেও তারা চিন্তা করেন। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ একটা কথা আপনাকে, 2 বছর আগে জুলাই মাসে আপনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। কত ছোট থেকে কত বড় ঘটনা ঘটে গেল, এগুলো এখন কিভাবে মূল্যায়ন করেন? মানে এখন কি ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলির কথা বলছেন? না, ওই সময় আজকে তো আপনার চোখের সামনে ছোট একটা ঘটনা কত বড় হয়ে গেল তখন, যখন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। ছোট ঘটনার পিছনে তো অনেক কিছু ছিল। স্বয়ং ইউনূস সাহেবই তো বলছেন এটা মেটিকুলাস প্ল্যান ছিল। এটা এবং অন্যান্য যারা আজকে ক্ষমতায় বসে রয়েছে তারাও বলেছে ওটা তো সামনে ছাত্রদেরকে আনা হয়েছিল, তাদের মেইন উদ্দেশ্যটাই ছিল আমাদেরকে কিভাবে মানে ই করা যায়, ক্ষমতাচ্যুত করা যায়। এটা ক্ষমতাচ্যুত লড়াই ছিল। এটা আপনারা সবাই জানেন, আপনারা সাংবাদিক, আপনারা সারা পৃথিবীর খবর জানেন। আমি আর খোলাসা করে কিছু বলতে চাই না, আমি শুধু এইটুকুই বলতে চাই, আমরা আমরা একটা ওটারে কি বলে প্রতারণার এবং বিশ্বাসঘাতকতার মানে জালে আমরা আবদ্ধ হয়েছিলাম, এইটুকুই বলতে পারি। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনারা যে আদালতে যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন, তারা আজকে প্রতিশোধ নিচ্ছে আপনাদের সেখানে বিচার করে, তাই তো? এইটাই তো আপনার আপনার এই যখন নাকি এই সরকার মানে এই আমাদেরকে পালাবদল হলো, নিশ্চয়ই সেই পাকিস্তানি প্রাইম মিনিস্টারের কথা নিশ্চয়ই মনে আছে। সে বললো যে 71-এর প্রতিশোধ তারা নিয়েছে। এই যে কথাটি, এই কথাটা তো বিরাট একটা ইঙ্গিত বহন করে। আমরা সেই জায়গাটাতেই আমরা যেতে চাই যে এটা একটা বিশ্বাসঘাতকতা, এটা একটা আন্তর্জাতিক ভাবেও একটা প্রতারণা হয়েছিল,
সেগুলো আপনারা সবই দেখেছেন। আমরা আশা করি আমরা আমাদের মাননীয় নেত্রীর নেতৃত্বে এগুলি সবই আমরা ওভারকাম করতে পারবো। আমরা আবারও আমাদের দেশকে সেই দেশে পরিণত করব যেটা আমাদের স্বপ্ন ছিল। আপনাকে ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের জি, আমাকে সময় আপনাকেও। দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। জি।